দিন তো হলো, সন্ধ্যা হলো, পার করো আমারে। সন্ধ্যাবেলা গানটা গাইতে গাইতে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে প্রবেশ করতেই বুকে আমার পুরো তালগাছ উঠে গিয়েছে। আব্বা এখনো জেগে আছে। রাত 12টা বাজে। আরে, তুমি এত রাত কেন জেগে আছো? শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিচ্ছ? শুয়ে পড়ো। শুধু সারাদিন ছেলেটার পিছনে পড়ে থাকলে হবে নাকি? তোমার শরীরে তো একটু। চুপ করো তুমি। তোমার জন্য সব কিছু হয়েছে। কতবার বলেছি যে ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। তোমার ছেলে তো পড়ালেখা কিছুই করে না, সারাদিন আড্ডা গুল্লি মেরেই চলে যায়। আজকে রাত 12টা বাজিয়েছে। দেখবে আগামীকাল কোথাও নেশাপানি করে শুয়ে পড়ে আছে, তখন কি হবে? সব কিছু দোষ তোমার। এখন নিজের ছেলের চাপাই দিতে আমার কাছে এসেছো? আমি শুয়ে পড়তাম, তাই না? মিনা, লাঠিটা কোথায় রেখেছিস? এই তো আপু, লাঠি আমি পিছনে লুকিয়ে রেখেছি। যদি জন্মের কোনো শত্রু থেকে থাকে তাহলে আমার নিজের বোন ছাড়া আর কেউ না। ও সব সময় আমার পেছনেই লেগে থাকে। ওকে যদি হাতের কাছে পাই তাহলে খবর আছে। আমার কপালে আল্লাহ পাক কি লিখে রেখেছে মাবুদ ছাড়া কেউ জানে না। 12টা বেজে গিয়েছে। আর 10 মিনিট অপেক্ষা করব, এরপর আমি দরজার মধ্যে তালা মেরে ঘুমিয়ে পড়ব, তোমার ছেলে যদি না আসে। চাবিটা আমার কাছে দিয়ে ঘুমিয়ে পড়ো। সমস্যা নেই, আমি দরজা খুলবো না। বিড়াল বলে আমি মাছ খাবো না, এটা বললে আমি বিশ্বাস করব? তোমার আশকরা পেয়ে ছেলেটা আজ বিগড়ে গিয়েছে। ওকে 2-4টা যদি না মারা হয় তাহলে কোনোদিনও সজা হবে না। তুমি তো সারাদিন ছেলেটাকে বকাঝকা করে বাসের মধ্যে রাখো। আমি অন্যের অফিসে কাজ করি, খাই। তোমার ছেলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াই না, বুঝতে পেরেছো? ওকে বসে বসিয়ে রেখে খাওয়াতে পারবো না। হয়তোবা রিক্সা চালাবে, আর নয়তোবা ও ইউনিভার্সিটিতে আবার ভর্তি হবে। ফেল মারা একটা ছেলে আমার। আমার ছেলে একদম ফেল করেনি। ও মাত্র 50 পেয়েছে, তাতে কি হয়েছে? অনেকে তো 33 পেয়ে পাশ করে। আমি যখন পড়তাম তখন আমার মার্কস কম হলেও 90 ছিল। এর আশেপাশে কখনো। বাবা, আমি কিন্তু তোমার মেয়ে হয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছি। একে দেখে মনে হয় ও আমার মেয়ে, আর তোমার ছেলেকে দেখে একদমই আমার মনে হয় না। মনে হয় ওকে আমি কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। এত সময় ধরে ড্রামা খুঁজে পাচ্ছিলাম না। এখন কথাটা শুনে দরজা খুলে আমি বলে উঠি, মা, তুমি আমার আসল মা না। এটা আমি কি শুনেছি? আমাকে তোমরা রাস্তা থেকে নিয়ে এসেছো? না মা, এটা আমি বিশ্বাস করি না। নিজের কানকে আমি যে আর বিশ্বাস করতে পারছি না। কষ্টে বুকটা আমার ফেটে চুরচুর হয়ে যাচ্ছে। আরে বাবা, তোর আব্বু তো এমনি কথাটা বলেছে, তুই এভাবে কান্না করিস কেন? তোর আব্বু এমনি বলেছে, রাগ করিস না বাবা। দেখে দিলে তো, ছেলেটাকে দিলে কিভাবে মনটা খারাপ করে। না মা, না, তুমি আমার আসল মা না। ও আমার আসল বাবাও না। আমাকে তোমরা রাস্তা থেকে করিয়ে নিয়ে এসেছো। আমি আর এই বাড়িতে থাকবো না। আমার ড্রামা দেখে তো আম্মু কান্না করলো। তখনই ওরে গোলাম, তোরে আমার বাড়িতে কে থাকতে বলেছে? তোরে তো সত্যি যদি পারতাম তাহলে যেখান থেকে এনেছি ওখানে দিয়ে আসতাম, কিন্তু পারলাম না তো। এখনই এখান থেকে বের হয়ে যা। কি বললে? তুই নাকি বের হয়ে যাবি? যা দেখি, এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। আসলে আমার বাবা তো কখনো বাবা না, ও তো একটা পাথর দিল। কি আর বলবো, আপনারা তো ভালোই জানেন প্রত্যেকটা বাবার কাহিনী। আব্বু, আমি ওর ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। ও তো আবার আমার ভাই না। ডানির কথা শুনে ওর দিকে চোখ বড় করে তাকে ইশারায় বলে উঠলাম, শয়তান মায়া, তোরে আমি পরে দেখে নেব। আব্বু, দেখেছো তোমার সামনে তোমার এই ফাজিল ছেলেটা কি করছে? আল্লাহ, কত বড় মিথ্যুক! আমার নামে মিথ্যা কথা বানিয়ে দিল। তখনই আব্বু আমাকে মারতে লাগলো। তোকে মেরে এখন বাসা থেকে বের করব। আমি গিয়ে আম্মুর পেছনে লুকিয়ে পড়ি। আম্মু হাত থেকে লাঠিটা নিয়ে আব্বুকে বলে ওঠে, ঠিক আছে, তোমার আর মারার কোনো প্রয়োজন নেই। আমি আমার ছেলেকে অ্যাডমিশন করিয়ে দেব। আম্মু কথাটা বলে আব্বুর হাত থেকে আমাকে নিয়ে আসে। এরপরে আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর আমি আমার রুমে চলে যাই। আজকের মতো আব্বুর হাত থেকে বেঁচেছি। শুধু সব দোষ হয়েছে রাহাত আর আকাশের জন্য। ওই দুই হারামির জন্য এত দেরি হয়ে গেল।
আগামীকাল হয়তো আম্মু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিবে মনে হয়। যা হবে আগামীকালকেই দেখা যাবে। অ্যাডমিশন করিয়ে দিলে সমস্যা কি? ওই হারামি দুটোকেও ওই ইউনিভার্সিটিতেই গিয়ে কেলাবো। এটা ভেবে আমি শুয়ে পড়ি। ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে উঠছিস না কেন? তোকে আব্বু সে কখন সকাল থেকে দেখে যাচ্ছে। আমাকে বললো তোকে ডেকে ওঠানোর জন্য। কি রে, ঘুম থেকে উঠবে না নাকি এখনো ঘুমিয়ে থাকবি? সামনে থেকে যা তো, বেশি খাঁচর খাঁচর করিস না। মাথা এমনিই গরম হয়ে আছে। বেশি কথা বলে কিন্তু এখন 2-4টা কানের নিচে বসিয়ে দেব। আব্বু দেখো, ভাই আমাকে গাড়ির নিচে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি ওকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম, তার জন্য ভাইয়া মুখে মেরেছে। আমার একটা অবাস্তব কথা শুনে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। আবার ঘুম তো একেবারে চাঁদে উঠে গিয়েছে। বোন, তুই এই কথাটা কি করে বলতে পারলি? আমি তোকে থাপ্পড় মেরেছি? এত বড় মিথ্যা কথা তুই আমার নামে বানাতে পারলি? আব্বু দেখো, তোমার ছেলে এখন আমাকে বকা দিচ্ছে। কোন জন্মের শত্রুতা তোর আমার সাথে আমি জানি না, তারপরও তোর 2টা পা ধরছি। তুই আমার নামে মিথ্যা কথা বলিস না। আব্বু তোর কথা সত্যি মেনে নেবে, কারণ আব্বু যে আমাকে বিন্দু পরিমাণও বিশ্বাস করে না। কি হয়েছে? রুম থেকে এভাবে চিৎকার আসছে কেন? কিছু হয়েছে নাকি? মিনি কিছু বলতে যাবে তখনই ওর মুখটা চেপে ধরি। এরপর বলে উঠি, প্লিজ বোন, তুই এমনিতেই আমার শত্রু। আমি জানি, আজকের জন্য আমাকে মাফ করে দে। আমি তোকে বলছি আর কখনো তোকে জ্বালাতন করব না। মনে মনে ভাবছি একটিবার, এরপর আমি তোকে দেখিয়ে দিব আমি কি করতে পারি। কি রে, মনে মনে ভাবছিস? তুই আমাকে মনে হয় দেখে নিবি, তাই তো? যদি এটা ভেবে নিস তাহলে ভুলে যা, কারণ তুই আমার চুলটাও বাঁকা করতে পারবি না। আরে বোন আমার, তুই আমার নিজের বোন। আমি কি তোর মতো এমন কিছু করতে পারি? আমার মতো মানে? তোর কথা ঠিক বুঝলাম না। আচ্ছা বাদ দে, আমার ওই ছোট মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তুই এখন আমাকে কল করে 1000 টাকার নোট দিয়ে দে। 1000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এটা তো আমি 7 দিন ধরে কামাতে পারি না। আর তোকে আমি কি করে 1000 টাকা দিব বলতো আমাকে? শুধু তুই জানিস, তাছাড়া আমি জানি না। পড়েছি বিপদে, বাঁচতে হলে টাকাটা তো দিতেই হবে। মিনার হাতে 1000 টাকা দিলাম। এরপর মিনা ওখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ পর আব্বু আসে, এসে বলে ওঠে, ঘড়ি কয়টা বাজে? হাতে একটু দেখেছো? এখন বেলা কয়টা? ফোনটা বের করে দেখি সবে মাত্র 9:30 বাজে। আমাকে দেখে আব্বু আবারও বলে ওঠে, দেখি তো, সূর্য মাথার উপর উঠে গিয়েছে। তোর কোনো খবর নেই? 9:30 বাজে আর তুই এখনো শুয়ে ঘুমাচ্ছিস? আরে তোর মতো বয়সে আমরা ফজরের নামাজ পড়ে কাজ করে এরপরে আবার স্কুলে যেতাম। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে এরপর আবার কাজে চলে যেতাম। তোর মতো এমন শুয়ে শুয়ে ঘুমাতাম না। আব্বুর যে পুরনো ডায়লগগুলো শুনতে হবে তা আমার ভালোই জানা আছে, তাই সব মুখ বন্ধ করে কথাগুলো শুনতে লাগলাম। এরপর আবারও বলে ওঠে, এখনো বসে আছি, যা রেডি হইনি, আমার সাথে তোকে একটু অফিসে যেতে হবে। এরপরে আবার তোকে তোর আম্মুর সাথে একটু ইউনিভার্সিটিতে যেতে হবে। পড়ালেখার কোনো খবর নেই, আজ 1 মাস হয়ে গিয়েছে, এখনো তুই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছিস না। আমি আর কিছু বললাম না, চুপ করে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি বের হতেই আমাকে দেখে আবারও আব্বু বলে ওঠে, আমি গিয়ে এত সময় 10 বার রেডি হয়ে আসতে পারতাম, আর তুই এখন বের করছিস ওয়াশরুম থেকেই। আসলে তোরা দিনে দিনে এমন হয় কুড়ে কেন আমি বুঝি না। আচ্ছা আবিরের আব্বু, তোমার হয়েছেটা কি? তোমার এখন কি সমস্যা? আমার ছেলেটাকে এত কথা শোনাচ্ছ কেন? তোমার আদর পেয়ে আজকে ছেলেটা বান্দর হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, এখন কিভাবে নাচানাচি করছে। তুমি তো অনেক ভালো ছেলে, আমি দেখিনি। তুমি তো বিয়ের পরে পুরো 1 মাস তুমি বাসা থেকে বের হওনি। তখন আমার সাথে শুধু সময় কাটিয়েছে তোমার বন্ধুরা। যখন আসতো তুমি ওয়াশরুমে পালিয়ে থাকতে আর না খাওয়ার বাহানা করতে। আরে তুমি ছেলের সামনে এইগুলো কি বলছো? তুমি তো ওই সময় ছিলে রূপবতী আর গুণবতী। তোমাকে দেখে তো তোমার এখন রূপ দেখে আমি তো মনে করো ভয়ে আছি। কি বলছো তুমি?
আমি না তো রেগে গিয়েছি, ধরে অফিসে পালাতে হবে। কথাটা বলে ওখান থেকে কেটে পড়ি আমি। আব্বু, নাস্তা আমি রেখেছি, তোমরা সবাই আসো, নাস্তা খেয়ে যাও। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো, স্কুলে যেতে হবে। আবির, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বাবা, আমরা সবাই নিচে নাস্তা করতে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর আমি নিচে আসলাম। এরপর নাস্তা করে আমি আর আব্বু অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। আব্বু গাড়িটা বের করে আমি গাড়িতে উঠে বসি, কিন্তু আব্বু আমার বাইকে না যাওয়ার কথা বলল, কারণ আমি যদি আবার বাইক নিয়ে অন্য কোথাও পালিয়ে যাই, আব্বুর আমার উপর বিন্দু পরিমাণও ভরসা নেই। এখানে আবার দাঁড়িয়ে আছিস কেন? অফিসের ভিতরে প্রবেশ করবি না? দাঁড়িয়ে থাকলে কি কেউ তোকে দেখবে নাকি? আমার যেতে মন টানছে না, কারণ আমার ভালো লাগে না। সবাই অনেকে অনেক প্রশ্ন করবে, এজন্য আব্বুর অফিসে কারোর সাথে দেখা করতেও চায় না। এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি না হলে কিন্তু আমার আবার মিটিংয়ের সময় চলে যাবে। আব্বু এক প্রকার জোর করে আমাকে ভিতরে ঢুকিয়ে নেয়। অফিসের ভিতর প্রবেশ করতে দেখলাম অনেকে বসে আছে। তখন আব্বু সবার উদ্দেশ্যে বলে ওঠে, আপনারা হয়তোবা আমার ছেলেকে এখনো পর্যন্ত দেখেননি। সে আসলে আপনাদের সাথে দেখা করতে চায় না। আজকে ওকে জোর করে নিয়ে এসেছি। আমার পরে আমার পরবর্তী কোম্পানির চেয়ারম্যান হবে আমার এই ছেলে। নিজের অনিচ্ছাকৃতভাবে হলেও আমাকে দেখা করতে করতে সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, এরপরও কথা বলছি বাধ্য হয়ে। কোনো রকমে আব্বু যখন বিজি হয়ে পড়ে, আমি নিজেই আব্বুর গাড়িটা নিয়ে বের হয়ে পড়ি। আমি ঠিকমতো গাড়িটা চালাতে পারি না। হঠাৎ করে ফুল স্পিড বাড়িয়ে দিতে তখনই কাদার মধ্যে একটা চাকা আমার নিতে লাগে, আর কাদাগুলো সামনে থাকা একটা মেয়ের জামায় পুরোটা মাখামাখি হয়ে যায়। আজকে আমি অনেক খুশি, কারণ যে ভার্সিটিতে জব পাওয়ার কথা ছিল ওইখানে পেয়ে গেছি। আজ এতদিনের স্বপ্ন আমার পূরণ হলো। তাই খুশিতে আমি আমার বাসায় যাচ্ছিলাম, তখনই কোথা থেকে একটা দামি গাড়ি এসে আমার পুরো জামাটার মধ্যে একেবারে কাদা লাগিয়ে দেয়। আমার নতুন জামা। তখনই আমি, এই দাঁড়ান! হঠাৎ করে আমি গাড়িটা ব্রেক করতেই আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটার শরীরের মধ্যে কাদা। আমার আর বুঝতে বাকি নেই আমার গাড়ির চাকাটা যে কাদায় পড়েছে, সে কাদাগুলো এই মেয়েটার গায়ে এসে পড়েছে। কি করব? তখনই মেয়েটা দরজার সামনে উকি দিতেই আমি মেয়েটার দিকে তাকালাম। আমি তো মেয়েটাকে দেখে ফিদা হয়ে গেলাম। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা কি বলছে কিছু শুনতে পারছি না, কারণ ভিতরে তো গ্লাস দেওয়া। খচ্চর বাদর শয়তান পোলা! ছেলেটা কিভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মন চাইলো এখনই ওর চোখ দুটোকে তুলে নি। হঠাৎ করে মনে হলো, আরে আমি তো গেটটাই খুলিনি। দরজাটা খুলতেই, এই, আপনার সমস্যা কি? আল্লাহ এত বড় বড় চোখ দিয়েছে দেখার জন্য, না দেখে আপনি গাড়ি চালাচ্ছেন কেন? এই হ্যালো ম্যাডাম, আপনার তো 4টা চোখ, আপনি দেখেন নাই? আল্লাহ, কত বড় শয়তান ছেলে! এই, আপনি আপনার দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? আমি কোনো অন্যায় করলে তো আমি তো কোনো অন্যায় করিনি, তো আমার তো এখানে কোনো দোষ দেখছি না। ও, আপনি তো দেখছি দুধে দেওয়া তুলসী পাতা। হ্যাঁ তাই তো। কথাটা বলতেই বেয়াদব একটা ছেলে! ঠাস করে মেয়েটা একটা থাপ্পড় বসিয়ে দেয়। উফ! সমান সমান। এবার বাসায় যান। আপনার মতো ছেলেদের এমনই করা উচিত। আমি কিছু বললাম না। আমি গাড়িতে উঠে আবার পেছনে গাড়িটা নিয়ে আবার কাদার মধ্যে নিয়ে গিয়ে চাকাটা ফেলে দিলাম। আর কি, আবারও মেয়েটার গায়ে পড়লো কাদা। এবার মেয়েটা আগুনের মতো রেগে রইল। আমি আর থাকি ওখানে? আমি তো ওখান থেকে গাড়িটা ফুল স্পিডে ভাগিয়ে পালিয়ে যাই। একবার তোকে হাতের কাছে পাই, তখন দেখবি তোকে আমি কি করি। বাসার ভিতরে প্রবেশ করতেই আমাকে দেখে আম্মু বলে ওঠে, কি রে, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? কই না আম্মু, কিছু হয়নি তো। তখনই ছোট বোন মিনা এসে বলে ওঠে, দেখো, তোমার ছেলে আবার কোন আকাম করতে গিয়েছিল, তাই হয়তো বা। তোর কিন্তু খবর আছে। ঝগড়া বাদ দে। আমি আমার বান্ধবীর সাথে কথা বলে তোকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। আগামীকাল থেকে ভার্সিটি যাবি, আর তোর বন্ধুদেরকেও একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে। আগামীকালকে তুই চলে যাস। এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। তোর কিন্তু খবর আছে। আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। যেহেতু ইউনিভার্সিটিতে যেতে হবে, তাই সকালবেলা উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ আর রাহাতের 1000টা কল উঠে আছে। কিন্তু কি করব, আমি আমার এই মরণের ঘুম যে ভাঙেই না। তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। হারামজাদাকে কয়টা কল দিলাম, এখনো আসছে না।
আবির যদি সবসময় এইভাবে লেট করে তাহলে তো আমাদের তিনজনের বন্ধুত্ব শুরু হওয়ার আগেই শেষ। আরে তুই রাগ করিস না, আমিও তো বুঝতে পারছি না ক্যাম্পাসের মধ্যে আর কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই আমরা নতুন, কাকে চিনবো কাকে বলবো কিছুই বুঝছি না। তবে একটা কথা স্বীকার করতে হবে, ক্যাম্পাসটা সুন্দর, আর যাই বলিস মেয়েগুলো অনেক সুন্দরী। তাহলে শুরু হয়েছে দেখি, প্রথম দিনই তোর চোখ নাকি শুধু মেয়েদের দিকেই। আরে ভাই সত্যি বলছি, এটা আর অস্বীকার করার উপায় নাই। আমরা তো সারা জীবন স্কুলে কলেজে শুধু একই মুখ দেখি, কিন্তু এখানে বাহ কত রঙের মানুষ, কত ভিন্ন স্টাইল। ঠিক বলছিস। আমার তো মনে হচ্ছে যেন ছোট্ট একটা পৃথিবী এখানে তৈরি হয়েছে। প্রতিদিন নতুন মানুষ দেখব, নতুন অভিজ্ঞতা হবে। তাই তো, তবে একটা সমস্যা আছে, নতুন হিসেবে এখনো কিছুই চেনে না। কোথায় কোন বিল্ডিং, কোন ক্লাসরুম, কোন ডিপার্টমেন্ট সবই আছে না। মাঝে মাঝে মনে হয় হারিয়ে যাই না তো। দোস্ত, আমি তো গতকাল সিঁড়ি বেয়ে ভুল করে অন্য ডিপার্টমেন্টে ঢুকে গেছিলাম। লজ্জায় মাথা নিচু করে আবার বের হয়ে আসতে হয়েছে। হাসি থামাতে পারছে না। উফ, তাইলে তুই আসল হারামজাদা, এইভাবে চললে তো আমাদের কেস হবে। যাই হোক, আমাদের টার্কি বন্ধু যদি থাকতো ভালোই হইতো। হ্যাঁ ঠিকই বলছিস, বিদেশি ছাত্রদের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়। কিন্তু ভাই একটু সাবধানে কথা বলিস, মেয়েদের সামনে এসব গল্প করলে আবার হুট করে কারো কানে চলে যাবে, তখন ঝামেলা। তাই নাকি? আরে ভাই আমরা তো ভার্সিটিতে একেবারেই নতুন, শুনছি প্রথম সেমিস্টারে র্যাগিংয়ের শিকার অনেকেই হতে হয়। সিনিয়ররা ছোটোখাটো মজা করে, কেউ আবার বেশি করে বসলে বিপদে পড়তে হয়। সত্যি বলতে কি, আমারও একটু ভয় লাগছে, কিন্তু আবার ভাবি এইগুলো অভিজ্ঞতার অংশ। তবে শর্ত একটাই, কেউ যেন সীমা না ছাড়ায়। একদম, র্যাগিং মজা পর্যন্ত থাকলে ভালো, কিন্তু অপমান বা নির্যাতন হলে সেটা মারা যায় না। যাই হোক, আপাতত আবিরের জন্য অপেক্ষা করি। ও আসুক, তারপর আমরা ক্যান্টিনে যাই। ওর মুখে শুনবো সে কেন এত লেট করেছে। চারপাশে ক্যাম্পাসের ক্যান্টিন নাকি অনেক জমজমাট, আমি তো শুনেছি বিকেলের দিকে এখানে আড্ডা জমে ওঠে। শুধু খাবার না, রাজনীতি থেকে প্রেম, সিনেমা থেকে ক্রিকেট সবই চলে। দোস্ত, আমি তো শুনেছি এখানে নাকি আসল প্রেম কাহিনী শুরু হয়। আচ্ছা তাই নাকি? তাহলে তোরও কি শুরু করার ইচ্ছে আছে? আমি না, আমি সাদামাটা মানুষ। তবে হ্যাঁ, যদি ভাগ্য আমাকে একদিন কারোর সাথে জড়িয়ে দেয় তাতে আমি না করব না। তোর কথাবার্তা দেখে মনে হচ্ছে সিনেমার হিরো। সিনেমার হিরো, তবে জীবনের হিরো হতে চাই। এখানে পড়াশোনা করব, নিজের কেরিয়ার বানাবো, আর পরিবারকে গর্বিত করব। একদম, আমরা তো মফস্বল থেকে এসেছে, আমাদের জন্য এটা অনেক বড় সুযোগ। আমি চাই কয়েক বছর পর যখন গ্রামে যাব তখন সবাই বলুক, দেখ ওরা আমাদের গ্রামের গর্ব। সত্যি দোস্ত, আমারও এমন স্বপ্ন। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রথম দিন থেকে আমাদের পড়াশোনায় মন দিতে হবে। একমত। আর দোস্ত, তুই লক্ষ্য করেছিস এখানে যারা সিনিয়র তাদের চোখে এক ধরনের আত্মবিশ্বাস আছে। মনে হয় যেন কয়েক বছর পর আমরাও এমন হব। মা, ইনশাআল্লাহ হবই, তবে তার আগে এই ভয়ভীতি কাটাতে হবে। ঠিক আছে, আপাতত আমাদের পরিকল্পনা করি। আজকের ক্লাস শেষে কি করব? প্রথমে ক্যান্টিন, তারপর লাইব্রেরি ঘুরে দেখা। রাজি। লাইব্রেরির কথা শুনেই আমি উত্তেজিত। নাকি অনেক বড় কালেকশন আছে। বইয়ের মধ্যে মানুষ আসলেই অন্যরকম হয়। আরে, আবির মেসেজ দিয়েছে, বলেছে ট্রাফিক জ্যামে আটকে পড়েছে, একটু দেরি হবে। তাহলে তো আমাদের আরো কিছুক্ষণ বসতে হবে। আচ্ছা বসেই আড্ডা মারি। আমি আর আকাশ মজা করছি, তখনই চোখ পড়ে ভার্সিটির গেটের দিকে। ভাই আমার চোখ ডুবে গেলেও যা দেখছি। ফাঁদে না, তুই তো আস্তে আস্তে ডুবে যাচ্ছিস। দেখলি ওইদিকে লাল শাড়ি পরা মেয়েটাকে? কসম, মনে হচ্ছে সিনেমার নায়িকা হেঁটে আসছে। আরে বাবা, একদম স্বপ্নের মতো লাগছে। শাড়ির ছাপটা বাতাসে উঠছে, চুলও নড়ছে। থাম, আমি প্রেমে পড়ে গেছি। ওহো, প্রথম দিনেই প্রেম? ধীরে কর দোস্ত, না হলে তোকে তুলে নিয়ে যাবে হোস্টেলের ছাদ থেকে। না ভাই, মিথ্যা বলবো না, আমি ঠিক এই মুহূর্তে ওর প্রেমে পড়ে গেছি। একবার যদি নামটা জেনে ফেলতে পারতাম। কি বলছিলে তুমি? জি কিছু না আপু, মানে কিছু না, আমি কিন্তু সব শুনেছি।
প্রেমে পড়ে গেছি তাই তো? আপু আসলে ও মজা করছিল, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। নতুন নাকি? একদম চোখ দিয়ে সিনিয়রদের দিয়ে মজা শুরু করে দিলে। দাঁড়াও, কান ধরে দাঁড়াও দুজন। আপু প্লিজ। কান ধরো, না হলে আরো বড় শাস্তি দেব। দোস্ত, প্রেম নামক জ্বালায় শেষ হয়ে গেছি। ভাই আমি কসম খাই, প্রেমটা ছিল 1 মিনিটের। ঠিক আছে, আজকে শুধু ওয়ার্নিং দিলাম, আবার যদি কারণকে নিয়ে ফালতু কথা বলি তবে মনে রাখো সরাসরি প্রোটেক্টরের কাছে নিয়ে যাব। দোস্ত, প্রথম দিনের অভিজ্ঞতা তো মনে হয় আজীবন মনে থাকবে। হ্যাঁ, প্রেম নয়, থাপ্পড়ই আসল শিক্ষা দিল। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেখলাম 2 হারামি মুখ ভার করে ক্যাম্পাসের মধ্যে বসে আছে। আমি কাছে যেতেই আমাকে দেখে বলে ওঠে, ভাই তুই এখন এসেছিস? এখানে তো একটা হোগামারা সারা হয়ে গেছে। এখন কি আসতে গেলে আমাদের তো অবস্থা খারাপ করে দিয়েছিল একটা মেয়ে। আরে চাপ নিচ্ছিস কেন? ওটা আমার জানেমান, যা বলেছে ওর কথা বাদ দে। ওকে ভালোবেসে ফেলেছি, ওর বিষয়ে আর কথা বলিস না। ওরে আমার ভালোবাসা রে, ভালোবাসার জন্য মনে হয় হারামি লাভ দিবে। তুই হারামি কথা বলবি না তো, সবকিছু হয়েছে তোর জন্য। প্রেমে মজনু আমি, তুই বুঝলি কি রে চান্দু? ওইসব বোঝার মতো তোর এখনো বয়স হয়নি। প্রেম তো আমি পড়েছি, তুই না। একটা হচ্ছে গিয়ে কবি, আরেকটা সন্ন্যাসী। তোদের কাহিনী কিছুই বুঝেছি না, কানের উপর দিয়ে চলে যাচ্ছে। এটা কি সেটা তো আগে বলবি, না হলে বুঝবে কি করে? আরে ভাই কি বলবো, আজকে ক্যাম্পাসের মধ্যে প্রথম দিন আমি একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। আর মেয়েটা যে আমার সিনিয়র হবে ভাবিনি। চুপ কর পাগল, তোর তো এমনিতেই মাথা নষ্ট হয়ে গেছে। কি বলতে কি বলিস, আমি বলছি শোন। আকাশ আমাকে সবকিছু খুলে বলে। তার মানে এখন বুঝতে পারছি রাহাত ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। প্রেমে পড়লে তো হতো রে ভাই, আমি তো প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি মেয়েটার। এত কিছু খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের এখন ক্লাসে যেতে হবে। এমনিতেই ক্লাস কোথায় জানি না। আরে ভাই, আগে তো ভালো করে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখি। নতুন এসেছি, কাউকে তেমন চিনি না, সবার সাথে একটু পরিচয় হয়নি, তাহলে তো ভালো হয়। তোরা ক্যাম্পাসটা ঘুরে দেখ, আমি ক্লাসটা কোথায় খুঁজে দেখি। কথাটা বলে ওদের কাছ থেকে আমি ক্লাসটা খোঁজার উদ্দেশ্যে সামনে হাঁটা ধরলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সার মধ্যে বসে আছি আর সূর্য মামা আজকে যেন রেগে আছে। মামা ইউনিভার্সিটিতে চলেন তো তাড়াতাড়ি। ঢাকা শহরের রাস্তা বা জ্যামজট থাকবেই। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, যদি দেরি হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো? এমনিতেই প্রিন্সিপালের সাথে দেখা করতে হবে। তুমি কি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছো নাকি মা? ঢাকা শহরে মনে হয় তুমি নতুন, তাই না? ঢাকা শহরের নতুন আমি, কিন্তু আমি ওখানে পড়ার উদ্দেশ্যে যাচ্ছি না, পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি। কথাটা বলতেই রিক্সাওয়ালা বৃদ্ধা লোকটা আমার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, ও মা, তাহলে তো তুমি ভার্সিটির ম্যাডাম। তোমাকে দেখে কোনোভাবে মনে হয় না তুমি যে একজন ভার্সিটির ম্যাডাম। আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় ওখানে পড়তে যাচ্ছ। লোকটার কথায় মুচকি হাসি দিলাম। এরপরে আবারও ওনার উদ্দেশ্যে বলে উঠলাম, না না চাচা, আমি ওখানে পড়ানোর জন্যই যাচ্ছি। আচ্ছা যাই হোক মা, তুমি সাবধানে যেও, কারণ ওখানের মানুষগুলো ভালো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। আজকের কি দিনটা কেমন জানি না, আমার কাছে খুব ভালোই লাগছে। আশেপাশের পাখির শব্দ, হয়তোবা এখানে গাছপালাগুলো কাটা নিষেধ, তাই তো এই পরিবেশটা এখানে এত বেশি সুন্দর। আমার কাছে বেশ ভালোই লেগেছে। বেশিরভাগ ঢাকা শহরের মধ্যে দেখা যায় গাছ নেই, তার জন্য পাখিরা বাসা বাঁধতে পারে না, বাতাসে মোমো মিষ্টি বাতাস ছড়াতে পারে না। এই জায়গাটা আমার কাছে কেমন জানি না মনের ভিতরে একটা প্রশান্তি নিয়ে আসে। জায়গাটার মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। এসব ভাবতেই চোখটা বন্ধ করলাম। তখনই রিক্সাওয়ালা চাচা আমার উদ্দেশ্যে বলে ওঠে, মা ভার্সিটি চলে এসেছে, এবার তুমি নেমে পড়ো। রিক্সাওয়ালার কথা শুনে আমি রিক্সার ভাড়াটা দিয়ে ওনার থেকে বিদায় নিই। বাসের ভিতরে প্রবেশ করতে লাগলাম। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর। আপনাদের তো আমার পরিচয়টা এখনো দিলামই না। আমি সাইমা। পরিবার বলতে আমার কেউ নেই, কারণ ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছি, ওখানে মানুষ হয়েছি, আর ওখান থেকেই আমাকে এই চাকরিটা দেওয়া হয়েছে। ক্লাস করতে লাগলাম, তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। আমি মেয়েটার গায়ের উপর পড়ে যাই। তখনই আপনি কানা নাকি, চোখে দেখেন না? মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে মেয়েটার কাছ থেকে সরিয়ে দিয়ে আমাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই মেয়েটার দিকে তাকাতে আমার তো 2টা বিচি কাঁদতে উঠে যায়। এ আর কেউ না, ওই দিনের ওই ফাজিল মেয়েটা। আর কেউ হতে পারে না দুনিয়ার মধ্যে এমন হয়। তুই এমন একটা ছেলে যে কিনা সব সময় লেগে থাকিস।
এই কথাটা আপনি একদম ভুল বলেছেন, বরঞ্চ আপনি আমার সব সময় কাজের মধ্যে কাটা হয়ে দাঁড়ান। ওজনের কথা আমি বলি নাই চান্দু। তুমি যতই আমার কাছে তালবাহানা করো না কেন, এই কথা আমি কি কখনো ভুলতে পারি? মানে আপনার কথা আমি বুঝতে পারলাম না। আপনি কি আমাকে আগে জানেন নাকি? একটু ভান ধরে কথাটা বললাম। স্মৃতিশক্তি আমারও ফিরিয়ে আনার চেষ্টা করছি, বুঝছো? আরও একটা থাপ্পড় দিব, নাকি চিনতে পারবে? মেয়েটা যতটা ডেঞ্জারাস মনে করেছি তার থেকেও ভয়ানক। আমি ভয়ে বলে উঠলাম, আরে না না না, আমি আপনাকে চিনতে ভুল করব নাকি? আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। ওই দিন যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। অভিনয় কি করে করতে হয় তোমার থেকেই শেখা উচিত, তাহলে অনেক বড় পর্যায়ে চলে যেতে পারবে। শিখিয়ে দেব, কারণ আপনি আমার পুরনো বন্ধু বলে কথা। কি? আমি তোর কোন কালের বন্ধু লাগি যে তুই আমাকে বন্ধু বলে রাখছিস? আর সব মিষ্টি কথা চিড়ে ভিজবে না, বুঝছিস? মনে মনে বললাম, তুমি তো আমার জনম জনমের শত্রু, তাই তো আমার পিছনে লেগে আছো। আল্লাহ, কি জন্য যে মেয়েটার হাতে আমাকে তুলে দিলে, ভয়ঙ্কর মনে হচ্ছে। ওই দিন আমাকে আবার টাকা মেরে তুই চলে গিয়েছিস, আজকে আবার ধাক্কা দিয়েছিস, তো কান ধরে উঠবস কর। এই মেয়ে, তুমি নিজেকে কি ভাবছো? আমি ভার্সিটির সিনিয়র, একটু ভাব নিয়ে কথাটা বললাম। হুমা, তাই নাকি? তুমি তো তাহলে আমার সিনিয়র, তাই তো? তাহলে তুমি কোন ডিপার্টমেন্টে আছো? এই মেয়ে, বেশি কথা বলছো কিন্তু। এখন কিন্তু আমি রেগে যাবো। আজকে সিনিয়র রেগে গেলে তোমাকে কিন্তু এর র্যাগিং দেওয়া হবে। তোমার কথা শুনে তো আমি ভয়ই পাইছি, তাই না? কথাটা বলে ছেলেটার শার্টের কলারটা চেপে ধরি। মেয়েটা আমার শার্টের কলারটা চেপে ধরতে আমি যেন বিড়ালের মতো হয়ে গিয়েছি। আমি বলে উঠলাম, সরি আপু, প্লিজ আমাকে আজকের মতো ক্ষমা করে দিন। ওমা, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি তো ভার্সিটির সিনিয়র, তাই না? ভার্সিটির সিনিয়র ভাইয়ারা কি ভয় পায়, কখনো দেখেছো? আসলে আমার সাথে ছেলে পেলে নেই তো, তাই আমি আপনার সাথে একা ভয় পাচ্ছি। সবাইকে নিয়ে আসবে, এরপর সবাইকে একসাথে সাইজ করবো। কথাটা বলে মেয়েটা শার্টের কলার আমার ছেড়ে দেয়। আমি একটু ভাব দেখে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই ইউনিভার্সিটিতে পড়েন, সমস্যা নেই, আমি আপনাকে দেখে নেব। তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এখনো সময় আছে, সবকিছু মিটমাট করে নেন। কি বললি তুই? তোর কথা ঠিক শুনতে পেলাম না, আবার বল। পেছন ফিরে মেয়েটা কথাটা বলতে আমি একটা দৌড় দিলাম। ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না। বাবারে, যে একটা ডেঞ্জারাস মায়া, ওর হাত থেকে বেঁচেছি, এটাই তো লাখো কোটি শুকরিয়া। কিন্তু মেয়েটা এখানে আসলো কি করে? মেয়েটাকে এখানে পড়াশোনা করে নাকি হয়তো বা আমার সিনিয়র? এসব ভাবতে ভাবতে একজনকে জিজ্ঞেস করতে সে আমাকে আমাদের ক্লাসটা দেখিয়ে দেয়। তারপর আমি রাহাত আর আকাশের কাছে গেলাম। দেখলাম ওরা ওখানে বসে আছে। ওদের কাছে যেতেই ওরা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে বন্ধু, তোর হয়েছে কি? তোর শরীর থেকে এইভাবে চিকন ঘাম বেরোচ্ছে কেন? কোনো সমস্যা হলো নাকি? বন্ধু, মনে তো হচ্ছে কোনো একটা ঝামেলা করে এসেছি। সত্যি করে বলতো কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই প্রচণ্ড পরিমাণে, একটু বলতো। হ্যাঁ বন্ধু, আমার তো দেখে মনে হচ্ছে তোর মনে হয় আন্ডা দুইটা গাছের উপর উঠে গেছে। তোরে কি আমার বন্ধু নাকি গত জন্মে শত্রু ছিলি? বন্ধু হয়ে তোরা কি ফিরে এসেছিস? দম নিয়ে একটু ফিরতে দে। যে বইটা এত সময় ধরে আমি পড়ছিলাম, তাই হয়েছে আমার বন্ধুর মনে হয় নিচের দুইটা কেউ কাইটটা ফেলছে রে। হাই রে বন্ধু, আমাদেরকে না দিয়ে অন্য মানুষকে দিয়ে দিলি। আমি ভেবেছিলাম ওর দুইটা বিক্রি করলে আমি হয়তো বা একটা এখন কিনতে পারতাম, আর একটা ল্যাপটপ। আরে তুই তো এসব নিবি, আর আমার শখ কি জানিস? আমি একটা ফরবি বাইক কিনবো আর শো শো করে ঘুরে বেড়াবো। ওদের কথা শুনে আমার প্রচণ্ড পরিমাণ রাগ হলো। তাই আমি এবার রেগে ওদেরকে মারতে শুরু করলাম। ওরা মার খেয়ে বলে ওঠে, আরে ভাই, এইভাবে মারছিস কেন? হয়েছেটা কি? আগে তো আমাদেরকে খুলে বলবি, না বলেই তুই এইভাবে আমাদের উপর অত্যাচার করছিস। এইগুলো কি ঠিক করতাছিস? এমন একটা বাচ্চার গায়ে হাত তোলা, এটা কিন্তু নির্যাতন। বিধি, তুমি বলে দাও আমি কার? দুইটি মন আমার, একটি প্রাণ। চুপ শালা, এখন তোর গান চোদাতে মন চায় তাই না? শালা হারামি কোথাকার। আচরণ কি হয়েছে বল? তখন আকাশ আর রাহাতকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে রাহাত বলে ওঠে, ওরে শালার ভালোবাসা এত কেন এত বেদনা দেয়? শালা আমি মরি আমার জ্বালায়, সে মরে তার কথায়। আচ্ছা ওইসব বাদ দে ভাই, মেয়েটা সিনিয়র তো কেমন দেখতে? সত্যি বলতে তো আমি ওকে প্রথম দেখাতে মনে লাড্ডু ফুটে গেছে। যখন ওর সাথে আমার ধাক্কা লাগে, আমি তো একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছিলাম। কিন্তু সেই দুঃখ কাকে বোঝায়? আমাকে ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আহারে বন্ধু, এইটা অনেক বড় অন্যায় হয়েছে। তোর সাথে প্রেম করার আগে ছ্যাঁকা খেয়ে ফেললি। চুপ শালা, নাটক করো তুমি তাই না?
চলো বেশি নাটক না করে এখন আমরা ক্লাসে যাই। আমি ক্লাসটা দেখে নিয়েছি, চল ক্লাসে যাই। হ্যাঁ বন্ধু, এখানে আর বসে থাকতে ভালো লাগছে না, চল ক্লাসে যাই। আমরা তিনজনে ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। ক্লাসের ভিতরে প্রবেশ করতে দেখলাম অনেকে আমাদের আগে ক্লাসের ভিতরে এসে বসে রইল। তাই আমরা তিনজন একটা পিছনের বেঞ্চ থেকে বসলাম। যেহেতু আজকে ক্লাসের প্রথম দিন, তাই আমরা তেমন কাউকে জানি না, হয়তোবা এখানে আমাদের মতো অনেকেই নতুন এসেছে। দেখলাম যে যে যার মতো পরিচয় হচ্ছে। আমরা পেছনে গিয়ে বসলাম। তখন রাহাত আমাকে একটা মেয়ে দেখিয়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ওই যে বন্ধু, দেখতেছিস একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা আমাদের সিনিয়র, কিন্তু মেয়েটাকে দেখে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। দেখেছিস মেয়েটার চুলগুলো কত সুন্দর আর চেহারাটা অনেক মায়াবী, আমি তো প্রথম দেখাই ওকে ভালোবেসে ফেলেছি। ওরে শালার, প্রথম দেখায় তোমার মনের মধ্যে পড়ে গিয়েছে তাই না? এই লাড্ডুটা এখন ওখানেই রাখতে দাও, কারণ মেয়ের সাথে মায়েরও খায়ও না তো। হারামজাদা, খেয়েছি, তোকে তো বললাম, তাই আরো বেশি প্রেমে পড়ে গিয়েছে। নাটক কম করো প্রিয়, এখন বেশি কথা না বলে চুপ করে বসে থাকো। আমরা তিনজনে বসলাম। তখনই দেখলাম ক্লাসের ভেতরে প্রিন্সিপাল প্রবেশ করে। এরপর সবার উদ্দেশ্যে কথাটা বলে। এরপর বলে আমাদের ক্লাসের মধ্যে নতুন একজন ম্যাডাম আসতে চলেছে। আমরা নতুন একটা ম্যাডাম আছে। বাহ, ভালোই তো। আচ্ছা বন্ধু, এখন যদি ম্যাডামটা তোর ব্রাশ হয়ে যায় তখন কি করবে? তখন তো মনে হয় না তোর বিছিয়ার জায়গাতে থাকবে, কান্দে উঠে যাবে। চুপ শালা, তোর মুখ একদম ভালো না। আর বেশি কথা বলে আমি কিন্তু তোর মুখে মুইত্তা দিব। আমরা তো ভালো কথা বলি, তাই ভালো কথা শুনতে তোমার ভালো লাগে না, তাই না? ঠিক আছে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোর কপালে যেন ওই মেয়েটাকেই জুটায় আর তোকে দিন রাত শুধু থাপড়াইতেই থাকে। আরে বন্ধু, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর মতো শকুনের দোয়ায় কখনো করে মরবে না রে। আমি আকাশকে কথাগুলো বলছিলাম। তখনই দেখলাম ক্লাসের ভিতরে একটা মেয়ে প্রবেশ করছে। মেয়েটার পরনে শাড়ি, মেয়েটা নীল শাড়িতে। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকাতেই আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি অপরূপ সুন্দরী! মুখের দিকে ভালোভাবে তাকাতে আমার সত্যি বিচিত্রটা কাঁদতে উঠে যায়, কারণ মেয়েটা যার কেউ না। আমার সাথে ওই সময় ঝগড়া করা মেয়েটা ও এখানে কি করে? তখন এই মেয়েটা সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো স্টুডেন্টস, আমি আপনাদের নতুন প্রফেসর। আমি আপনাদের এখানে যেহেতু নতুন এসেছি, তাই হয়তোবা আপনারা আমাকে চেনেন না, তাই আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি। আমি সাইমা, আপনাদের ডিপার্টমেন্টের বায়োলজি নিয়ে আমি আপনাদেরকে লেকচার দিব। বুকটা কেঁপে ওঠে। খালা বলে কি, ও নাকি আমাদেরকে পড়াবে? তার মানে মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, মেয়েটা যে আমাদের ভার্সিটির ম্যাডাম। প্রেমে পড়লে আবির ভালো একটা মেয়ের প্রেমে পড়তে, অবশ্যই ভার্সিটির ম্যাডামের প্রেমে পড়ে গেলে এখন কি হবে? সে ভয় তো আছে। আমি এখন হাত পা দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই আমার উদ্দেশ্যে পেছন থেকে রাহাত বলে ওঠে, কিরে মামা, কি হয়েছে? হা করে তাকিয়ে রইলি কেন? ম্যাডামকে দেখি কি তুই আবার ক্রাশ খাইলি নাকি? দেখিস ভাই, এমনি একজনের প্রেম পড়েছি, আবার ম্যাডামের প্রেমে পড়ে যাস না। আসলে ম্যাডামকে দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়তে বাধ্য। তোকে কি বলবো, সবাই তো হা করে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। এত সুন্দরী মেয়ে আমিও লাইফে দেখিনি। এত সুন্দর মনে হয় আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছে। আরে ভাই, একজনের প্রেমে আমি কয়বার পড়বো? তোকে যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটার কেউ না, সামনে দাঁড়িয়ে আছে যে মেয়েটা সে। তার মানে কি বলছিস তুই অবশেষে আমাদের ভার্সিটির ম্যাডামের প্রেমে পড়ে গেলি? যা শালা, কি করলি? প্রথম দিনেই ছক্কা মেরে দিলে। আমি জানতাম তোর মধ্যে এমন একটা প্রতিভা আছে, যেহেতু সবসময় আসতে যাইতে মাইর খাবি, এখন আর সমস্যা নেই। তোরা তো ভালোই দেখছি আমাকে পচাইতে লাগছিস। হারামজাদা, একবার সুযোগ পাই তখন তোদেরকেও আমি দেখে নেব। আরে বন্ধু, রাগ করিস কেন? এমনিতে কি আর করবি, যেহেতু ম্যাডামের প্রেমে পড়ে গিয়েছিস, তাহলে তো ম্যাডামকে তোর করে নিতেই হবে। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? প্রেমে যেহেতু পড়েছি, তাই ওকে আমার চাই। যা প্রয়োজন তাই করব, তারপরে ওকে আমি আমার নিজের করে রাখবো। সাব্বাস বেটা, এই না হলে আমার বন্ধু। আমি তো এত সময় ধরে তোর মধ্যে শুধু বিড়াল খুঁজে পাচ্ছিলাম, এখন সিংহের মতো কথা বলেছিস। তুমি নাটক কম করো প্রিয়, এখন চুপ করে বসো, দেখি কি করে। আমি সবার থেকে এক এক করে পরিচয় দিতে লাগলাম। তখন আমার চোখ পড়ে গেল পিছনের বেঞ্চে বসে থাকা একটি ছেলের উপরে। ছেলেটির দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে যায়। ওই যে ওই সময় ফাজিল ছেলেটা, ছেলেটা এখানে কেন? কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? শয়তান ছেলে একটা, একটু লজ্জা করে না? কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে? তখনই আমি ছেলেটার কাছে গেলাম, এগিয়ে গিয়ে বললাম, ম্যাডাম নিজের পরিচয় দিয়ে এক এক করে সবার কাছ থেকে তাদের পরিচয় দিচ্ছে। এরপর আমার কাছে আসে, আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে ছেলে, তুমি এভাবে চুলগুলো স্টাইল করে কেন এসেছো? তোমার চুল তো কাটা লাগবে,
আর এভাবে শার্টের বোতাম কেন খোলা? আরে ম্যাডাম, এগুলো হচ্ছে লেটেস্ট স্টাইল, আপনি বুঝবেন না, আপনি তো বুড়া মানুষ, আপনি কি করে বুঝবেন? তুমি কাকে বুড়ো বলছো? তোমার থেকে মাত্র আমি 2 বছরের সিনিয়র, বুঝতে পেরেছো? আমার পড়ালেখা খুবই ভালো ছিল, তাই আমি মাস্টার্স কমপ্লিট করেছি। রীতিমতো অপমান করে দিল। আশেপাশে সবাই হাসতে লাগলো ম্যাডামের কথা শুনে। ম্যাডাম তো আমাকে একেবারে ভেবাচাকার মধ্যে ফেলে দিল। তোমার পড়াশোনার যে অবস্থা দেখে আমি বুঝতে পারছি। আমি তোমার সবগুলো রেজাল্ট দেখেছি। কি আর করবে, তুমি শুধু বাবা মায়ের উপরে বসে বসে খাচ্ছ। দেখুন, আপনি কিন্তু বেশি কথা বলে ফেলছেন। আমি বুঝতে পারছি হয়তোবা এমনভাবে আপনার পছন্দ না, তাই এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না সবার সামনে। আমি সবসময় সুন্দরভাবে স্টাইলিশভাবে চলাফেরা করতেই পছন্দ করি, তাই আমার চুলগুলো এলোমেলো করে দেয় আর শার্টের বোতামগুলো সবগুলো লাগিয়ে দেয়। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে আসবে এখন থেকে ভার্সিটিতে, বুঝতে পেরেছো? আমার এমন আবল মার্কা চেহারা দেখে ক্লাসের সবাই হাসতে লাগলো। এটা দেখে খুব রাগ হয়, তাই আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে একেবারে ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসে চলে আসে। কথাগুলো হয়তো একটু বেশি বলে ফেলেছি, কিন্তু ওর এভাবে আমাকে অপমান করা আর এই কাজগুলো করা একদমই ঠিক হয়নি। তাই আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান, তাই এমন করাই উচিত। ম্যাডাম, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আবির কিন্তু অনেক ভালো ছেলে, আপনি ওকে ভালো করে দেখেননি। যদি বুঝতেন তাহলে অবশ্যই জানতে পারতেন। ঠিক আছে, ওকে নিয়ে তোমার এখন সাফাই করা লাগবে না। এখন তুমি চুপ করে বসো নিজের সিটে। আমি এখন তোমাদেরকে কিছু লেকচার দিব। থোর ছাতা মেয়েটা আমার মাথাটায় গরম করে দিল। আর ভালো লাগছে না, তাই ক্যাম্পাসে বসে না থেকে সোজা বাসায় চলে আসলাম। বাইকটা যেহেতু আমি ভার্সিটিতে রেখে আসি, আসার সময় আকাশকে একটা মেসেজ দিয়েছি যেন আমার বাইকটা বাসায় দিয়ে আসে। বাসায় আসতে আমাকে দেখে আম্মু আমার গলা আর হাত ধরে বলে ওঠে, কি রে বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তোর শরীর ঠিক আছে? তুই এত সকালবেলা চলে আসলি যে? তোর তো ক্লাস শেষ হবে, তোর কি কিছু হয়েছে? আরে আম্মু, আমার তেমন কিছু হয়নি, ভালো লাগছিল না তাই চলে আসি। আজকে প্রথম দিন, ক্লাস নেই, তাই আমি চলে আসলাম। আমার তো মনে হয় তোর কোনো সমস্যা হয়েছে, আমাকে খুলে বল। কোনো কিছু হয়েছে নাকি? তোর আবার মনে হয় কোনো সমস্যা অবশ্যই আছে, না হলে তুই আজকে কেন চলে আসলি? আর কখনো তো এত সকালে তুই বের হলে আসিস না। আরে আম্মু, হাত ছাড়ো তো, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। আমার কিছুই হয়নি, এমনি বললাম না ভালো লাগছে না, তাই তো চলে আসলাম। আম্মুর কাছে কিছু লুকাতে যাস না বাবা। শরীর ভালো না থাকলে আমাকে বল, আমি এখনই ডাক্তারকে কল করে বলছি, ডাক্তার চলে আসবে। দেখেছো, নাটক শুরু হয়ে গিয়েছে। এই নাটকে তোমাদের জীবনটাই চলে গেল। মা ছেলের কি ভালোবাসা, তোমার ছেলের কি হয়েছে ওইটা নিয়ে এত নাটক করার কি আছে? দেখো, কখনো শয়তান তাড়াতাড়ি মরে না, ওরা বেঁচে থাকে। তোমার সমস্যাটা কি? তুমি যখনই আমার ছেলেকে দেখো, ওকে নিয়ে তুমি শুরু করো। তোমার হচ্ছেটা কি? তোমার ছেলেকে নিয়ে যে আদিক্ষেতা তুমি শুরু করলে, তা দেখে তো আমার আর সহ্য হচ্ছিল না। কি আর বলবো তোমার ছেলের কথা। তোমার ছেলে তো নিজের কাজ ঢং করে করতে পারে না, আর এমন একটা বান্দরের মনে হচ্ছে যে অসুস্থ, তাকে শুধু চেপে ধরেছে। আম্মু দেখো না আব্বু কি বলে। তোমার একটা সমস্যা, তুমি সবসময় আমার ছেলেকে নিয়ে পড়ে থাকো। আর একটিবার যদি তুমি আমার ছেলেকে নিয়ে কথা বলো, তাহলে কিন্তু আজকে দুপুরের খাবার তোমার জন্য বন্ধ থাকবে। এখন তো মনে হচ্ছে তোমার ছেলের নামে কিছু বললে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। তুই তোর আব্বুর কথা বাদ দে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেটে আয়। আমি তোর জন্য খাবার বাড়ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, তাহলে মন ফ্রেশ হয়ে যাবে। আসলে আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে। তখনই দেখলাম আমার পিচ্ছি শয়তান বোনটা আমার মাঝখানে এসে দুটো হাত কোমরের মধ্যে দিয়ে আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, কি রে ভাইয়া, তোকে না বললাম তুই আমাকে একটু স্কুল আসার জন্য, কিন্তু তুই আমার সাথে গেলি না, আর এখন চলে আসলি কেন? তোর না ইম্পর্টেন্ট ক্লাস আছে? আরে বেশি বেশি করিস না তো, যা এখান থেকে, সামনে থেকে সর। ভাইয়া, তোর মনে হয় সাহস একটু বেড়ে গিয়েছে। মনে হয় তুই আম্মুকে সামনে রেখে সাহস একটু বেশি হয়ে গেছে বলে যাস না। আমার পাশে আব্বু আছে। এইটুকু পুচকে আবার আমাকে হুমকি দিচ্ছে, কি করবি রে তুই? আমি কি করতে পারি তুই দেখতে চাস? 1 মিনিট তোকে দেখাচ্ছি, তুই দাঁড়া।
এখন তুই দেখবি মজা। মিনা আমার গায়ের উপর পানি ঢেলে দেয় আর হাসতে হাসতে বলে, কিরে ভাইয়া, এখন কেমন মজা? আমি মিনাকে ধরতে যাব তখনই ও আব্বুর পিছনে পালিয়ে যায়। আমি আর কিছু না বলে রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, তখনই আম্মু বলে ওঠে, তুই তোর আব্বুর কথা বাদ দে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি তোর জন্য খাবার বাড়ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, তাহলে মন ফ্রেশ হয়ে যাবে। মিনাকে যে প্রাইভেট পড়াতো হনি এখন আর নেই, আর আমার বান্ধবীর বাসায় নতুন একটা মেয়ে ভাড়া নিয়েছি। মেয়েটা নাকি অনেক শিক্ষিত আর অনেক ভালো। এমন ভদ্র মেয়ে ও নাকি আর কখনো দেখেনি, তাই ও বলল ওকে নাকি মিনার টিচার হিসেবে রাখার জন্য। তার জন্য আমি মেয়েটার সাথে কথা বলতে গেলাম। মেয়েটা আসলেই অসম্ভব ভালো এবং কি নম্র ভদ্র। এক কথায় বলতে গেলে মেয়েটার কথার মধ্যে একটা ম্যাজিক আছে। মেয়েটা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আর কি বলবো, চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আম্মুর কথা শুনে আমার তো আগ্রহ বেড়ে যাচ্ছে মেয়েটাকে দেখার জন্য। কি এমন মেয়ে যে মেয়েটা আম্মুকে এতটা পাগল করে দিল? আমার আম্মু সবার প্রশংসা করে না, আর যার প্রশংসা করে সে মানুষটা অবশ্যই অনেক ভাগ্যবান। কারণ আমার আম্মুর প্রশংসা পেতে হলে তার যোগ্য অবশ্যই হতে হবে, আর মেয়েটা অবশ্যই তার যোগ্য আছে। আমি কথাটা বলতে তোকে বলে গেলাম, 2 দিন আগে আমি ওর প্রাইভেট টিচারকে নিয়োগ করেছি। এখন থেকে তুমি মিনাকে সাথে করে নিয়ে যাবে আর নিয়ে আসবে, কারণ মেয়েটা আমাদের বাসায় এসে পড়াতে পারবে না। মেয়েটা নাকি কোথায় জব করে, তার জন্য ও বাসায় যেতে পারবে না, তাই ওকে ওর বাসায় দিয়ে আসবে আর সাথে করে নিয়ে আসবে। নিয়ে আসতে পারবো না, ওকে তুমি একাই যেতে চাও। যখন ওকে চকলেট দেখিয়ে ব্যাটারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওর পেট কেটে সব কিডনি বের করে ফেলবে, তখন মজা হবে। আম্মু, আমি কিন্তু এখন খাবো না। দেখো তোমার শয়তান ছেলে এগুলো কি বলে। আমি কিন্তু চলে গেলাম। আবির, তুই কিন্তু বেশি কথা বলছিস। তোর আর বাচ্চা মরে গেল না, তাই না? তুই চুপ করে খা। আসলে আমাদের ভাই বোনের এমন খুনসুটি ঝগড়া সবসময় লেগেই থাকে। আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা রুমে চলে আসি। রুমে এসে শুয়ে পড়লাম। ক্লাস শেষে আমি আকাশ দুজনে যাচ্ছি। আবির আমাকে বলে দিয়েছে ও বাসায় চলে গিয়েছে। আমি আর আকাশ ক্যাম্পাস থেকে বের হব, তখনই দেখলাম ওই সময়ের সিনিয়র মেয়েটা আমাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে ওঠে, এই ছেলে, এদিকে আসো। তোমাদেরকে বলছি, এদিকে আসো। মেয়েদের কথা শুনে মেয়ের আকাশ আমরা দুজন মেয়েটার কাছে গেলাম। আমার তো ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। তখনই মেয়েটা আমার কাঁধে হাত দিয়ে বলে ওঠে, এই যে হিরো, তোমাদের মধ্যে রাহাতকে। আকাশকে আমি না বলতে বললাম, কিন্তু না, হারামজাদা তো ভয় আমাকে দেখিয়ে দিয়ে ওখান থেকে দিল দূর। হারামজাদা আবেগে আসছে, এরপর বলবো তোকে যেন হাতে দিয়ে মেরে দেয়। তখনই মেয়েটা আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভার্সিটির মধ্যে এগুলো কি বলছিস? আমি কি শুনছি? আমি তো কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, মানে বুঝলাম না। কি রে বেঁচে, আমি কিছু শুনিনি। আমি নাকি তোর গার্লফ্রেন্ড? এটা নাকি তুই তোর বন্ধুদেরকে বলে বেড়াচ্ছিস? আমার ফ্রেন্ড সার্কেল এসে আমাকে বললো। বিশ্বাস করেন আপু, আমি এমন ধরনের কথা কিছুই বলিনি। ওনারা হয়তো বা ভুল শুনেছে, আর আপনাকে এইসব ভুল বলেছে। আমি তো রীতিমতো ভয়ে আছি, আমার গালে থাপ্পড় লাগবে কি লাগবে না। তখনই মেয়েটা আমার শার্টের কলার ধরে বলে ওঠে, দেখতে তো কিউট আছো, সমস্যা নেই, আমাকে আপু বলে রাখবে না। আমার নাম নেহা, আর অন্য কোনো মেয়ের দিকে চোখ ফিরে তাকাবি না। কথাটা বলে আমার কাছ থেকে আমার মোবাইল ফোনটা নিয়ে নেয়। এরপর তার নাম্বারটা ডায়াল করে কল করে, এরপর ফোনটা আমার হাতে দিয়ে বলে ওঠে, রাতে কল করলে ফোন ধরবে আর নাম্বারটা সেভ করে নে, ওখান থেকে আমি চলে যাই। মনের মধ্যে তো লাড্ডু ফুটতে লাগলো। তুই আমার সাথে একটু করেছিস? তুই কি ভেবেছিস ম্যাডামের কাছে খাবার করে দিব? আমার নামও মিনা। বিকেলে ঘুমিয়ে আছি, তখনই কেউ আমার কম্বলটা টান দিয়ে নিয়ে যায়, আর আমার চুল ধরে টানতে টানতে বলে ওঠে, ভাইয়া, ও ভাইয়া, ঘুম থেকে ওঠ। ও আমার ভাইয়া, ও আমার কলিজার ভাইয়া, ও আমার ভাইয়া, ওঠ 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 ওঠ। এখন কিন্তু তোকে একেবারে মেসির মতো একটা লাথি দিব, তারপর গিয়ে জালের মধ্যে পড়বি। কথাটা বলতে দেরি করেছে, কিন্তু মিনার অ্যাকশন দেরি হলো না। তখনই মিনা দেখলাম একটা পানির জগ এনে আমার গায়ের মধ্যে ঢেলে দিয়ে বলে ওঠে, কি করবি তুই বলেছিলি? আবার বলতো। আম্মু দেখো তোমার মেয়ে কি করেছে, আমাকে পানি ঢেলে আবারও আমার পুরো শরীরটা ভিজিয়ে দিয়েছে। বাবা,
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তুই একটু মিনাকে নিয়ে সাথে করে ওকে একটু প্রাইভেটে নিয়ে যা, এরপর নিয়ে আসিস। থুর, ভালো লাগে না। ভাবলাম বিকেলে একটু আড্ডা দেব, তার হলো কই। তাই আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। মিনা রেডি হওয়ার জন্য নিচে চলে যায়। কিছুক্ষণ পর আমি নিচে আসলাম, দেখলাম মিনা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি নিচে আসি, আর তখনই আমার উদ্দেশ্যে, ভাইয়া চল। আমি মনে মনে বলছি আজকে ভাইয়াকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে আমার ম্যাডাম কি পরিমাণ রাগী। কে রে, তুই আবার কি ভাবছিস? আমি আবার কি ভাববো, চলো আগে আমার ম্যাডামের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। থাক বোন, তোর আমার পরিচয় করায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোকে আমি ভালো করে জানি, তুই সবসময় আমার পিছনে পেরেক মারার জন্যই বসে থাকিস। আমি তোর এত সুন্দর একটা ছোট বোন, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিতে তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা লাগলো না রে? ভালোই পাকা পাকা কথা শিখে গিয়েছিস। মনে হচ্ছে মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে আমি ওকে টানতে টানতে নিয়ে যেতে লাগলাম। আজকে তুমি আমার সাথে যাই করো না কেন চান্দু, আমি কিছু তোমাকে বলবো না। তোমাকে তো আমার ওষুধ তোমাকে আমার ম্যাডাম দিবে। বুঝলাম না, আমার ছোট বোন এত ভদ্র হলে কি করে? আজকে আমাকে কিছুই বলছে না, কিন্তু ওকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আমার ভয় লাগছে, কারণ ও তো একটা ছোট অ্যাটম বোম। আপনারা কিছুই বুঝতে পারতেছেন না যে আমার ছোট বোন কি করতে পারে। আরে ভাই, আপনাদেরকে কি বলবো। একদিন বাজারে গিয়েছিলাম, মার্কেটে ঢুকলাম। ওখানে ঢোকার পর ওর একটা টয় পছন্দ হয়, আমাকে কিনে দিতে বলে। আমি কিনে দেইনি। ও কি করে জানেন? সবার সামনে বলে আমি নাকি ওকে এখানে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছি। পরে আর কি, আমাকে পাবলিকে মারতে লাগলো। কিছুক্ষণ মারার পর ও নিজেই বলে ওঠে, না আসলে আমি এমনি মজা করছিলাম। কখন কি করে বসে ওর কোনো কিছুতেই ঠিক নেই, তাই ওর থেকে সাবধানে থাকাটাই ভালো মনে করি। আচ্ছা ভাইয়া, তোর তো কোনো গার্লফ্রেন্ড নেই, তোর কি ইচ্ছে করে না একটা গার্লফ্রেন্ড রাখার জন্য? কিন্তু কি করব বল? সেটা তোকে আর আমাকে বলতে হবে না, আমি বুঝি তোকে যে কোনো মেয়ে পাত্তা দেয় না। আমি বুকে হাত দিয়ে আর মাথার চুলগুলি স্টাইল করে মেরে ওর উদ্দেশ্যে বলে উঠি, তোর ভাইয়ের পেছনে অনেক মেয়ে পড়ে আছে, কিন্তু তোর ভাই কাউকে পাত্তা দেয় না। আরে ভাই, শুধু শুধু আমাকে হাসাস না তো, তোর কথা শুনে আমার হাসি পাই। আজব, তুই আবার এখানে হাসার দেখলি কি? আমি আবার কি বললাম যে তুই হাসেছিস? আমি কি তোকে মজা করে কথা বলেছি নাকি? তোর মতো বাদরের গলায় কেউ মুক্তোর হার বসাবে, এটা আমাকে আবার মানতে হয়? ঠিক আছে, আমি বাদর তাই না? আমি গেলাম। ভাবছিলাম আমার ম্যাডামের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। যেহেতু তুই আমাকে নিয়ে যাবি না, আমি ওর কাছে বিচার দিব। আর ম্যাডামের সাথে তোর পরিচয় হলো না। আরে বোন আমার, রাগ করিস কেন? তোর সাথে একটু মজাই তো করলাম। চল আগে তোকে প্রাইভেটে দিয়ে আসি। কথাটা বলে মিনাকে সাথে করে নিয়ে আমি ওর প্রাইভেটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। আমার ম্যাডাম দোতলায় থাকে, তাই দোতলায় যেতে হবে, চল। আসলে এটা আমার বান্ধবী রহিমা আন্টির বাসা। আমের মিনা আমরা দুজনে দোতলায় গেলাম। এরপর ওকে বাসার সামনে দিয়ে এসে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আমি নিচ থেকে একটু ঘুরে আসি, তুই ভেতরে যা। কথাটা বলে আমি নিচে নেমে আসি। এরপর নিচে চায়ের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানছিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কি ভিতরে আসবো? আরে মিনাজি, তুমি আজকে এত দেরি করলে যে? তোমার জন্য অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম। তোমার আম্মুর সাথে আসেনি আজকে? না ম্যাডাম, আজকে আমার আম্মু আসেনি। এখন থেকে আমার ভাইয়া আমাকে আপনার কাছে নিয়ে আসবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোমার ভাইয়া কি করে? আমার ভাইয়া কোনো কিছুই করে না, এবং কি ও কোনো কাজের মধ্যেই নেই, পুরোই আকাইম্মা। এবং কি আমার ভাইয়া আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য আমাকে বলেছে যে এই যে কাগজটা, কথাটা বলে ম্যাডামের হাতে কাগজটা দিয়ে রাখায় ম্যাডাম কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। মিনার কাছ থেকে কাগজটা নিয়ে আমি পড়লাম। ওরে আমার টিয়া, তোমার সাথে হবে আমার কবে বিয়া? হ্যাঁ, তুমি আমার টুনটুনি জাম্মু, তোমায় নিয়ে আমি হানিমুন করব। ছি, এসব কথা! আমি রেগে মিনারের দিকে তাকাতেই মিনা আমার উদ্দেশ্যে ভয়ে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আমি এগুলো কিছুই জানি না, এগুলো সব আমার ভাইয়ের কীর্তি। আমি এগুলো কিছুই করিনি, তাই আপনি আমাকে দোষারোপ দিতে পারবেন না। তোমার আম্মু আর তোমাকে দেখে কখনো মনে হয় না তোমার ভাইয়া এমন, কিন্তু তার এমন চরিত্র আমি তো জানতাম না। ভাইয়া কিন্তু আপনার জুনিয়র হবে, কারণ ভাইয়া অনার্স 3rd ইয়ারে,
তাই আপনি ভাইয়াকে চাইলে শাস্তি দিতে পারেন। তাহলে ম্যাডাম আপনি দাঁড়ান, আমি ওকে নিয়ে আসি। মিনা কথাটা বলেই ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম আর ভাবছি কেমন বেয়াদব ছেলে, ঠিক ওই ছেলেটার মতোই। কথা মনে পড়তেই আবারও মনে হলো ওর কথাগুলো। মেসে গিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে আমাকে দেখে। হাতে সিগারেটটা শেষ করে রাস্তার ওপারে যাব, তখনই দেখি মিনা আমার দিকে আসে। শয়তান মেয়েটা আমার হাতে সিগারেট দেখে নাই তো। এখন মিনা আমার কাছে আসে, এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া তোকে আমার ম্যাডাম কি জন্য ডাকলো? তোর সাথে কিসের জন্য প্রাইভেট কথা আছে, তাই ম্যাডাম তোকে বলতে চাই। সেটিং করে আগে থেকে দেখেছি আমি তোর নামে এত ভালো কথা বলেছি যে ম্যাডাম শুনে তোর সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছে। আমার জন্য এত বড় একটা কাজ করেছে, আমার বোনের জন্য তো কিছু একটা নিতেই হয়। এই যে একটা চকলেট আছে, এটা তোর জন্য দিলাম। তোর জন্য কেমন শাস্তি রয়েছে একবার গিয়ে দেখ, তারপর দেখতে পারবে তোর জন্য কেমন শাস্তি। মিনার কথা শুনে আমি উপরে গেলাম। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতেই তখনই মিনা ভেতরে প্রবেশ করে আর আমার উদ্দেশ্যে বলে বসে, ম্যাডাম দেখেন আমার ভাইয়া ভিতরে আসতেছে। তখনই একটা স্মার্ট ছেলে রুমের ভেতরে প্রবেশ করে। ছেলেটাকে দেখে আমার চিন্তা অসুবিধা হলো না, এই তো ওই ফাজিল ছেলেটা। ভেতরে প্রবেশ করতে দেখলাম ওমা, এটা যে আর কেউ না, আমার ক্রাশ। কিন্তু এখানে তার মানে দুয়ে দুয়ে চার মিলিয়ে যা হলো, উনি হচ্ছে গিয়ে মিনার ইংলিশ টিচার। আমি ওর কাছে যেতে তখনই সাইমা ম্যাডাম, তোমাকে আমি খারাপ ভেবেছি, কিন্তু এতটাই তুমি যে খারাপ আমি জানতাম না। আমি অবাক হয়ে সাইমার থেকে তাকিয়ে রইলাম। কি বলছো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন এসব কি কবিতা, ছি। না মানে মানে কি সব বলছে? আপনার কথা সঠিক কিছু আমি বুঝতে পারছি না। বুঝেও না বুঝার ভান করছো আমার সামনে। তখনই আমার হাতে কাগজটা দিয়ে সাইমা বলে ওঠে, নিজেই পড়ে দেখো এখানে কি লেখা আছে। আর তুমি এসব কি লিখেছো? আর সুন্দর করে তো লিখতে পারো তো কবিতাটা। তোমার লেখা তো বাজে হবে ভাবতে পারিনি আমি। অবাক হয়ে কাগজটা হাতে নিলাম, দেখলাম মিটমিট করে হাসে মিনা। আমার আর বুঝতে বাকি নেই যে এটা মিনার কাজ। তখন আমি কাগজটা পড়তে লাগলাম। ওগো আমার টুনি, তুমি কি জানো তুমি আসলে আমার জীবনের চার্জার। তোমায় ছাড়া আমি একদম ব্যাটারি লেস হয়ে যাই। তুমি যদি একদিন ফোন না ধরো, আমি এমন টেনশন খাই মনে হয় মোবাইল টাওয়ার পড়ে গেছে। তোমার হাসিটা আমার কাছে এমন যে সেটা দেখলেই সব দুঃখ ভাগ হয়ে যায়। আর খিদে পেলে মনে হয় শুধু তোমাকেই খেতে চাই, হালাল কাবাবের মতো। তুমি যদি আমার জীবনে না থাকতে, আমি হয়তো শ্বশুরবাড়ির পাশে দোকান খুলে বসতাম হারানো প্রেমের ফুচকা নামে। আর শ্বশুরকে প্রতিদিন ডাবল ফ্রি দিতাম, যাতে উনি খুশি হয়ে আমাকে তোমার ডেলিভারি দেন। তুমি কি জানো আমি রাতে তোমার নাম ধরে ডাকতে ডাকতে এমন নাক ডাকি যে পাশের বাসার চাচা ভাবে ভূত ডেকে বসেছে। আর তোমার ছাড়া ঘুমাতে গেলে আমার বালিশটাও কেঁদে ভিজে যায়, তারপর সেটাও রাগ করে মেঝেতে পড়ে থাকে। তুমি যদি আমার মনের কথা শোনো আর হ্যাঁ বলো, তবে আমি তোমার জন্য চাঁদ ছিঁড়ে আনবো না, কারণ সেটা খরচ বেশি। তবে ঢাকার নিউ মার্কেট থেকে একটা নকল ছলমলে চাঁদ অবশ্যই কিনে আনবো। এটা পড়ার পর তো আমার মাথাটা ঘুরতে লাগলো। মিনা ছাড়া এসব কাণ্ড আর কেউ করতেই পারে না। আল্লাহ, আমাকে ফাঁসিয়ে দিলি রে। তোকে তো একবার হাতের কাছে পাই, এরপর দেখে নেব শয়তান কোথাকার। তখন সাইমা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কান ধরে ওখানে দাঁড়িয়ে থাকো। এসব বেয়াদবি করা তোমার না, এটা একটা অভ্যাস হয়ে গেছে তাই না? ভার্সিটির মধ্যে তুমি এমনটা করো, ক্লাসে তো বাদই দিলাম, আর এখন বাইরো। তুমি আর শোধরাবে না তাই না? ম্যাডাম আর ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম ভাইয়া যে ইউনিভার্সিটিতে পড়ে। ম্যাডাম কানের মধ্যে দুইটা হাত দিয়ে এক প্রান্তে দাঁড়িয়ে রইলাম। আর মিনাকে আমি কানে হাত দিয়ে সাইমার দিকে তাকিয়ে বললাম, উঠে কোথাও জানি যায়। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সাইমা এসে, ম্যাডামকে ভয় দেখানোর জন্য আমি প্লাস্টিকের সাপটা ম্যাডামের পাশে রেখে দিয়ে কিছুক্ষণ পর ম্যাডাম আছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে বসতেই আমার সামনে একটা সাপ দেখে তখনই আমি লাফ দিয়ে উঠি। তখনই দেখলাম সাইমা একটা চিৎকার দিয়ে আমার কাছে এসে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি এক পা ওপরে দিয়ে আর কান দুটো ধরে দাঁড়িয়েছিলাম। তখনই আমি পড়ে যাই। তখনই ম্যাম আমার গায়ের উপর পড়ে। সাইমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ওই ওঠো। আর ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলে যায়। কিছুক্ষণ এভাবে দুজনের দিকে তাকিয়েছিলাম। যখন অনুভূতি হলো আমরা দুজনকে জড়িয়ে ধরে আছি, লজ্জায় আমাকে ছেড়ে দেয়। তখনই সাইমা, সরি সরি সরি,
ওখানে একটা সাপ। আমি ওখানে গিয়ে দেখি একটা প্লাস্টিকের সাপ। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আরে ওটা তো একটা প্লাস্টিকের, তার মানে এটা মিনা করেছে। মিনা, তুমি এমন একটা শয়তানি কাজ করেছো। কেন করেছো? অবশ্য করবে না কেন? যার ভাই যেমন সে তো ঠিক তেমনই হবে, তাই না? দেখুন, আপনি কিন্তু শুধু শুধু ওই কথাগুলো আমাকে বলছেন। আমি কিন্তু একদমই ওই চিঠিটা লিখিনি, ওগুলো মিনার কাজ। আমার বোনকে জানেন না তো ও কেমন। আবিরের কথা শুনে আমি মিনার দিকে তাকালাম, দেখলাম ও মাথা নিচু করে রইল। আমার আর বুঝতে বাকি রইল না এসব কাণ্ড যে মিনা করেছে। মিনা, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে কিন্তু। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। ওই সময়ের কথাটা মনে পড়ছে যখনই জড়িয়ে ধরে রেখেছিল। এসব ভাবতে ভাবতে সাইমার বাসা থেকে নিচে চলে আসি। আবিরের কাছে ক্ষমা চাইবো, কিন্তু তার আগেই দেখি ও চলে গিয়েছে। কি বলবো, ওর কাছে খুবই খারাপ লাগছে ওর কথার সময়ে কথাগুলো। আর এখন এমন একটা কাণ্ড, কিন্তু বারবারই শুধু ওর কথাই মনে পড়ছে। আর মিনাকে পড়াতে ইচ্ছে করছে না। আমি ওকে ছুটি দিয়ে দিই। কিছুক্ষণ পর মিনা চলে আসলো। মিনাকে সাথে নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে যাই। এরপর আকাশকে একটা কল করি। ফোনটা রিসিভ করে আকাশ বলে ওঠে, কি রে বন্ধু, আজকে হঠাৎ করে আমার কথা মনে পড়লো? তুই তো দীর্ঘ 5 দিন ধরে আমাদের খোঁজ খবর নিস না, ভার্সিটিতেও তোকে দেখি না। ম্যাডাম তো তোর কথা অনেকবার জিজ্ঞেস করে। আরে ভাই বলিস না, আমি তো আরো প্রেমে পড়ে গেলাম। মানে বুঝলাম না ভাই, তুই কি আবার নতুন একটাকে ধরছিস নাকি? তুই তো ভাই এমন না, তাহলে কবে থেকে হয়ে গেলি এমন প্লে বয়? তো শালা, আমি আমার ম্যাডামের কথাই বলছি, যাকে ভালোবেসে ফেলেছি। এরপর সব কথা খুলে বললাম। সবকিছু শুনে আকাশ বলে ওঠে, ওরে শালা, তলে তলে তুমি এত দূর এগিয়ে গেছো। এখন তাহলে বন্ধু তুই যে কোনোভাবে আমাকে একটু সাইমার নাম্বারটা ম্যানেজ করে দে। আমি আগের থেকেই টাইমের নাম্বারটা নিয়ে রেখেছি, আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, তুই ওটা দিয়ে কল দে। আগে যে ফোনটা কেটে দিই। এরপর আমি সাইমাকে একটা কল করি। 2-3 বার ফোনটা ধরলো না। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করে ওপাশ থেকে একটু বিরক্ত হয়ে, কে আপনি? এতবার কল করছেন কেন? দেখছেন যে ফোনটা ধরছি না, তার মানে আপনি আমার অপরিচিত, তারপরেও কেন কল করছেন? তাই নাকি? অপরিচিত কেউ 2-3 বার কল করে নাকি? তাই নাকি? তাহলে আপনি আমার কোন জন্মের পরিচিত মানুষ যে আপনি আমাকে চেনেন, জানেন আর কল করেছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য? কেন, পরিচিত না বলে পরিচিত হওয়া কি যায় না? একটু পরিচয় হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। এরপর আবার ফোনটা করলাম। এরপর রিসিভ করে এবার রোমান্টিকভাবে কথা বললাম। এই যে, আপনি তো দেখি একেবারে বাটন ফোনের মতো, ওই যে নোকিয়া 1200 মডেল। মানে কি বললেন? আপনি তো সাহস কম না? আপনি কি নোকিয়া ফোন বলছেন? না, আসলে আপনি নোকিয়া ফোনের মতো বিশ্বস্ত তো। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। নোকিয়া ফোনের মতো আমি বিশ্বস্ত মানে? নোকিয়া ফোনটা যদি একবার আছাড় মেরে ভেঙে ফেলতে চায় তাও ভাঙবে না, কারণ ওর মন তো অনেক শক্ত। ঠিক আপনার মনটাও একদম লয়াল। তার মানে আপনি আমাকে আছাড় মারার কথা বলছেন? এই না না, আমি একদমই এ কথা বলিনি। কথাটা বলে সাইমা কলটা কেটে দেয়। বাপরে, মেয়েটা যেমন শান্তশিষ্ট ভেবেছিলাম তার থেকেও দেখি দ্বিগুণ রাগী একটা মেয়ে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। বুঝতে পেরেছি, এটা আবার আমাকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোর কথা বলার ধরন যেন বাচ্চাদের মতো। আমি এসব ভাবছি নিজের অজান্তেই আমার মধ্যে হাসি ফুটে ওঠে। তখনই মনে হলো আমি এটা কি করছি? ও তো আমার থেকে জুনিয়র, আমি তো ওর প্রেমে পড়ে গেলাম নাকি? আরে না না, এটা হতে পারে না। এটাই তো আমি ওর ভার্সিটির ম্যাডাম 1 নাম্বার, আর 2 নাম্বার মানুষই পড়বে। তার থেকে বড় কথা, আমাকে কখনো ওর পরিবার মেনেও নেবে না। তাই আমি এইসব ভাবনাটা একদমই ঠিক হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে একটু সকাল সকাল ভার্সিটি যাচ্ছি, কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে সাইমাকে দেখা। কারণ সাইমাকে না দেখতে পারলে যে আমার হৃদয়টা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। তখনই রাস্তার এক পাশে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আমি খেয়াল করে তাকালাম ছেলেগুলো কিভাবে খারাপ নজরে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর হাতে সিগারেট দেখে মনে হচ্ছে ভেতরে গাঞ্জা ভরে রাখছে। আমি মাথা নিচু করে ভার্সিটির দিকে যাব, তখনই একটা ছেলে আমার সামনে রাস্তা আটকে বলে ওঠে, মেয়েদের সুন্দরী তোমাকে দেখে আমার মনে ধরেছে, তোকে আমি আমার রানী করে রাখতে চাই, থাকবে কিনা বলো? দেখুন, আপনি আমার রাস্তা ছাড়ুন, আমি এখন বাড়িতে যাচ্ছি। আমার স্টুডেন্টরা আমার জন্য বসে আছে, ওদেরকে আমি পড়াবো। ওরে তোরা দেখ, আমার তো ম্যাডাম বউ হবে রে, তোরা কোথায় যাবি?
তোরাও পড়াশোনা করতে পারবি, আমি একটু পড়াশোনা করব। করবো কি শোনা, এবিসিডি আমি একটুও পড়ি, তুমি আমাকে পড়াও। দেখুন, এখানে আপনি রাস্তার মধ্যে এসব আমার সাথে কেন করছেন? আমাকে যেতে দিন প্লিজ। কি জানো তোমার ফিগারটা একদম তামিল সিনেমার নায়িকার মতো, কোনো অংশে তোমাকে কম না। আর তোমার সৌন্দর্যের কথা কি বলবো, একেবারে তানিয়া বাড্ডাজির মতো। কথাটা শুনে তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই একটা থাপ্পড় ছেলেটার গালে আমি বসিয়ে দিলাম। ছেলেটা আমার হাত ধরে। ওর সাহস কম না, ওই রাজুর গায়ে হাত তুলেছে। ওকে আমাদের গোডাউনে নিয়ে চল, এরপর ওকে আমি দেখবো যে রাজুর গায়ে হাত তোলার শাস্তি কি। সারা জীবন বনে রাখবে, প্রতিদিন ওকে খাবো, দেখবো কি করে আমার সাথে আর এমন ব্যবহার করার কি ফল, আমি একদিনে সব মিটিয়ে দিব। ছেলেটা আমাকে তুলে নিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করব, কিন্তু ছেলেটা আমার মুখটাও চেপে ধরলো। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি শুধু আল্লাহ তাআলার কাছে বলছি যে আল্লাহ পাক, তুমি হয়তো আমাকে বাঁচাও, আর না হলে তুমি আমাকে এখনই মৃত্যু দাও, কারণ আমি যে এগুলো আর সইতে পারবো না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখছি সামায়া ম্যামকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আবিরকে একটা কল করলাম। বাইকটা নিয়ে সবার আগে ভার্সিটিতে গিয়ে বসে আছে, কিন্তু খবর নেই। তখনই আবার ফোনে একটা কল আসে, দেখি আকাশ কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখনই আকাশ বলে ওঠে, আবিরকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর, কি বলছিস তুই? তুলে নিয়ে যাচ্ছে? তারা, আমি এখনই আসি। কথাটা শুনে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। তাই ক্যাম্পাস থেকে একটা হকি স্টিক নিয়ে বাইকটা ফুল স্পিডে চালিয়ে আমি আকাশের দেওয়া সেই লোকেশনের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখলাম, এখন তুই কোথায় যাবি? এখানে যদি তুই চিৎকারও করিস তারপরেও তোকে কেউ এসে বাঁচাবে না। হাজারবার চিৎকার কর, তারপরেও তোকে কেউ বাঁচাতে আসবে না। আজকে তোর এমন অবস্থা করব, তোর যত রাগ তেজ সব তোর একেবারে শেষ হয়ে যাবে। তোকে কেউ আর এই সমাজে মেনে নিবে না। তোর এমন আমি অবস্থা করব। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এই পশুর হাত থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও আল্লাহ। তখনই ছেলেটা আমার গায়ের জামাটা একটু ছেড়ে ফেলে। আমি চিৎকার করলাম। আমি দৌড়ে এসে পেছন থেকে ছেলেটা একটা লাঠি দিয়ে বাড়ি মারি। ছেলেটা দূরে গিয়ে পড়ে। আমাকে দেখে যেন সাইমার মনের মধ্যে একটু সাহস পায়। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আমার শার্টটা খুলে আমি ওকে পরিয়ে দিলাম। এই তোর সাহস তো কম না, তুই এ রাজুর থেকে তার শিকার ছিনিয়ে নিচ্ছিস। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি, মার ওকে। আমার তো এখন 100 ভোল্টের উপরে রাগ উঠে গিয়েছে। আমি হকি স্টিকটা হাতে নিলাম। এরপর একদম কেজিএফ এর সিনেমার নায়ক ইয়াসের মতো করে স্টাইল সবগুলাকে লাগাতার পিটাতে লাগলাম। সাইমার গায়ে যে হাত তুলেছে ওর একদম মেইন পয়েন্টে নষ্ট করে দিয়েছি। ও চিৎকার করে কান্না করতে লাগলো। ওকে এমন মায়ের আমি দিয়েছি যে ও সারা জীবন মনে রাখবে আর আমার কথাও বলবে। এর মধ্যে আকাশ, রাহাত ওরা সবাই চলে আসে আর ওদেরকেও পিটাতে লাগলো। পুলিশও চলে আসে। আমি দেখলাম এক প্রান্তে সাইমা বসে কান্না করছে। ওর কাছে যেতে ও কান্না করতে লাগলো আর নিজেই বলতে লাগলো, সব শেষ হয়ে গেছে, এখন আত্মহত্যা করে ছাড়ার কোনো পথ বেঁচে নেই। আমি কি করব আমি জানি না। আমি আর বাঁচতে চাই না। আমি এখন এই সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবো? আমাকে কেউ মেনে নেবে না। সাইমা কথাটা বলে ওখান থেকে ছাদ থেকে লাফ দিতে চাইবে। আমি তখনই ওর হাতটা ধরে ফেলি। কি সমস্যা তোমার? তোমাকে আমি এত কষ্ট করে বাঁচিয়েছি আর তুমি এইসব কি করতে চাচ্ছ? আজকে আমার এমন অবস্থা হয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী। তাহলে আমি কেন বাঁচবো? আমার জন্যই আজকে এমন হয়েছে। আমি সুন্দর বলে সবাই আমার প্রতি এমন ভাবে দেখে। আমি এতিম, তাই আমি কারোর সাথে প্রতিবাদ করতে পারি না, কাউকে কিছু বলতে পারি না। যে যার মতো আমাকে এইসব বলে যায়। আজকে এমন একটা ঘটনাও ঘটে গিয়েছে। আজকে সমাজে আমাকে কেউ মেনে নেবে না, কে আমাকে গ্রহণ করবে? এটা আমি আর রাখতে চাই না। এই জীবনটা আমি আর রাখতে চাই না। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না, এসব কথা মুখ দিয়ে বলবে না। আমি সাইমার হাত ধরে আকাশ আর রাহাতকে বললাম যেন বাইকটা বের করে কাজে অফিসে যায়। আমি কাজে অফিসে গেলাম। তখন সাইমা আমাকে, এটা কি করছো? এটা একদম ঠিক না। এই সমাজ আমাদেরকে মেনে নেবে না। আর আমি তোমার ম্যাডাম, আমি তোমার সিনিয়র, আর তোমার মা বাবা আমাকে কখনোই মেনে নেবে না। তুমি সিনিয়র, তাতে কি হয়েছে? আর এই সমাজ কি ভাবছে তা তোমার দেখার সময় নেই।
তুমি যদি না খেয়ে দুদিন পড়ে থাকো, এই সমাজ সে তোমাকে জিজ্ঞেসও করবে না। তাই সমাজের কথা আমাকে তুমি বলবে না। আমার পরিবার একদম এমন না, ভিন্ন রকম। আমার পরিবারের মতো এমন মা বাবা তুমি কখনোই পাবে না। চুপ করে রইল। অবশেষে আমরা কাজী অফিসে বিয়ে করে বাসায় চলে আসলাম। বাসায় ওকে নিয়ে আমি কলিং বেল দিতে আম্মু দরজাটা খুলে দেয়। তখন আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তোর সাথে মেয়েটাকে? আম্মু, আমি ওকে বিয়ে করে ফেলেছি। মেয়েটার চোখে পানি, তাই আমি আবিরকে একটা থাপ্পড় বসিয়ে দেই। আবিরের আম্মু ওকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এটা দেখার পর আমি ওর পিছনে লুকিয়ে পড়ি আর আল্লাহ তাআলার কাছে বলতে চাই সব কিছু যেন ঠিক হয়ে যায়। তুই মেয়েটার সাথে কি করেছিস? আর এত একটা সুন্দর মেয়ের সাথে এমন একটা কাজ তুই কি করে করলি? মেয়েটার এখনো চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু, তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আল্লাহ, আম্মু তো ভুল বুঝেছে। আম্মু হয়তো বা ভাবছে আমি সাইমাকে জোর করে বিয়ে করেছি, আর এইসব কিছু আমি করেছি। আমি তো কিছুই বুঝতেছি না। আম্মু সাইমাকে একপাশে নিয়ে এসে এইসব দেখলো, আর আমার উপর প্রচণ্ড পরিমাণ রাগ হলো। এরপর আমাকে নিয়ে একটা রুমের ভিতরে আটকে দেয়। আবিরের আম্মু আমাকে নিয়ে একদম পাগলের মতো হয়ে গেল। আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি আমাকে বলো কি হয়েছে? ভয় নেই, আমি তোমার মায়ের মতো। তোমার বাসা কোথায়? আমি তোমাকে এখনই তোমার বাসায় দিয়ে আসবো। এই ফাজিল ছেলে তোমার সাথে কি করেছে আমাকে একটিবার বলো। ওর আমি আজকে খবর আছে। আমি ওর বাবাকে কল করেছি, ওর বাবা আসতেছে। আন্টি তো ভুল বলতেছে না, তাই আমি আন্টিকে শেষ পর্যন্ত না হয়েছে না চেয়েতেও সব কিছু খুলেই বললাম। সব কিছু শোনার পরে, আচ্ছা তাহলে এই বিষয়ে তাহলে তুমি আমার সাথে চলো। আচ্ছা সত্যি করে বলো, তুমি যে আমার ছেলেকে বিয়ে করেছো, তা কি তুমি আমার ছেলেকে পছন্দ করো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। জি আন্টি, আসলে আপনার ছেলেকে শুরু থেকে আমার ভালো লাগতো, কিন্তু ও আমার থেকে জুনিয়র, তাই। দেখো, বয়সের কোনো সমস্যা নেই। আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিন্তু বিয়ে করেছে একজন সিনিয়র মেয়েকে, যে মেয়েটা তার থেকে হয়তোবা আমার জানা অনুযায়ী হাদিসে 40 বছর, কেউ বলেছে 35 বছরেও, কেউ আবারও 30 বছর বলেছে। তাই সঠিক বয়স আমার জানা নেই, কিন্তু তার থেকে অনেক সিনিয়র ছিল। প্রায় 2-3 ঘন্টা ধরে আমাকে ভিতরে আটকে রাখে। এরপর আম্মু রুমের ভিতরে প্রবেশ করে। আম্মু, তুমি তো আমার কথা না শুনে আমাকে এখানে বন্দি করে রেখেছো, হয়েছেটা কি? মাথা গরম আছে, কথা বলবি না। এখন তুই ছাদে যা, 2 ঘন্টা পর আসবি। এর আগে যদি ভিতরে প্রবেশ করিস তোর খবর আছে। আম্মু, কি বলতে চাচ্ছ? কিছুই বুঝলাম না। তারপরও কোনো কথা না বলে আমি ওপরে চলে গেলাম। এরপর আম্মু উপরে আসে, এসে বলে ওঠে, প্রায় রাত 8টা বেজে গেছে। ঘরে যা, মেয়েটা তোর রুমে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। নিজের রুমে যা। আর হ্যাঁ, মেয়েটা কিন্তু তোর উপর রেগে আছে, মেয়েটার কাছে ক্ষমা চাইবে। সাথে দেখলাম আব্বু এসেছে। তার মানে আব্বু আম্মু সবকিছু মেনে নিয়েছে, এবং কি সাইমার কাছ থেকে সবকিছু শুনেওছে। আমি নিচে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখলাম আমার রুমটা কি সুন্দর করে সাজিয়েছে। তার মানে এসব আব্বু আম্মু করেছে। আমি ভেতরে প্রবেশ করতে আমাকে দেখে সাইমা সালাম করলো। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, দেখো সাইমা, আমি জানি না তুমি কি ভাবছো আমার প্রতি, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে শুরু থেকে ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম তোমাকে আমার ভালোবাসা দিয়ে জয় করে আমার করব, কিন্তু এভাবে এমন একটা ঘটনা ঘটে যাবে তার জন্য বিশ্বাস করো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি যদি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে না চাও তাহলে সমস্যা নেই, আমি তোমাকে একেবারে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। কথাটা বলে বালিশ নিয়ে আমি নিচে ঘুমাবো। তখনই সাইমা আমার হাতটা ধরে আর বলে ওঠে, তুমি নিজেকে কি ভাবো? তুমি শুধু ভালোবাসতে পারো? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? আর কি বলছো তুমি? আমাকে ছেড়ে যাবে? একদম মেরে ফেলবো কিন্তু। কথাটা শুনে আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি সাইমার হাতটা টেনে আমার বুকের সাথে জড়িয়ে ধরি। এরপর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরতে তখনই সাইমা বলে ওঠে, তুমি চোখ বন্ধ করো। তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য তোমাকে আমি একটা গিফট দেবো। সাইমার কথা শুনে চোখ বন্ধ করলাম। তখনই সাথে সাথে সাইমা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এরপর প্রায় দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দেয়। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এইটা কি করলা? তুমি নাকি আমাকে কি দিচ্ছ? তার মানে এইটা? আরে আমার শয়তান বউ, আমি পিচ্ছি বলে তুমি আমার সাথে এমন করলা?
কি বলছো? তুমি পিচ্ছি? তোমাকে যদি পিচ্ছি বলি তাহলে আর পিচ্ছিদেরকে কি বলবো সেটাই আমি ভাবছি। আমি তো পিচ্ছি, তাই জন্য বললাম। আচ্ছা, তুমি তো পেয়েছো, তাহলে তুমি কিছুই পারবা না। তাহলে তোমার সাথে আর কি কথা বলবো বলো? যাও সাইডে গিয়ে ঘুমিয়ে পড়ো বাবু। এই না, আমি এই দিকে পিছিয়ে, কিন্তু অন্যদিকে তো না। দেখো আমি এখন তোমার সাথে কি করি। কথাটা বলে আমি ওকে খাটে ফেলে দিই, এরপর একেবারে একটা ইতিহাস গড়ে তুলি। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাভ ফান, খোদা হাফেজ।